কালকে যে খেলা দেখালেন আমি তো থাকতে পারছি না। আমার হাজবেন্ড আজকে বাসায় থাকবে না। আজকে আপনি আমার বাসায় চলে আসবেন। তোমার হাজবেন্ড কেমন মতো খেলতে পারে না? না, পারি না। পুলিশ হেডকোয়ার্টার্স থেকে নিয়মিত ভিত্তিতে এই জিনিসটা মনিটর করা হচ্ছে। ক্ষমতার দম্ভ আর অহংকার যে চিরস্থায়ী নয়, সময়ের নির্মম ঘূর্ণনে তা বারবার প্রমাণিত হয়েছে। একসময় ঢাকার রাজপথে যাদের নাম শুনলে সাধারণ মানুষের বুকে কাঁপুনি ধরত, আজ নিয়তির এক অদ্ভুত পরিহাসে তারা নিজেরাই পরিণত হয়েছেন খাঁচায় বন্দি বাঘে। পল্টন, গুলিস্তান কিংবা শাহবাগের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে একসময় সাধারণ মানুষ বা বিরোধী মতের কেউ নিজেদের অধিকারের দাবিতে রাস্তায় নামলেই তাদের উপর নেমে আসতো এক ভয়ঙ্কর ত্রাস। আর সেই ত্রাসের মূল কারিগর ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের তৎকালীন বিতর্কিত অতিরিক্ত উপকমিশনার হারুনুর রশিদ। ক্ষমতার এমন এক অন্ধচূড়ায় তিনি অবস্থান করতেন যে তার ভয়ে বাঘে মশে এক ঘাটে জল খেত বললেও অত্যুক্তি হবে না। যে কোনো যৌক্তিক আন্দোলন দেখলেই উন্মাদের মতো জামায়াতের উপর ঝাঁপিয়ে পড়া, নিরীহ মানুষকে পিটিয়ে হাড় গোড় ভেঙে দেয়া কিংবা শাহবাগ থানার অন্ধকার হাজতখানায় বুট জুতা দিয়ে পিষে ফেলা ছিল তার নিত্যদিনের সাধারণ ঘটনা। রাষ্ট্রীয় পোশাকের আড়ালে তার ভেতরে কোনো মানবিকতার লেশ মাত্র ছিল না। কিন্তু ক্ষমতার সেই জাদুদণ্ড যে আজীবন এক হাতে থাকে না, প্রকৃতি তা খুব নির্মমভাবে বুঝিয়ে দিয়েছিল রাজধানীর বারডেম হাসপাতালের 4 দেয়ালের ভেতরে। 2023 সালের সেপ্টেম্বরের সেই বহুল আলোচিত রাতের কথা নিশ্চয়ই সবার মনে আছে। হাসপাতালের একটি গোপন কক্ষে এডিসি হারুন এবং ডিএমপির ক্রাইম বিভাগের আরেক অতিরিক্ত উপকমিশনার সানজিদা আফরিন নিপার মধ্যকার বিশেষ সাক্ষাতের ঘটনা হাতে নাতে ধরে ফেললেন সানজিদার স্বামী ও রাষ্ট্রপতির তৎকালীন এপিএস আজিজুল হক মামুন। মামুন যখন তার অনুসারী ও কয়েকজন ছাত্র নেতাকে নিয়ে সেখানে প্রবেশ করেন, তখন শুরু হয় এক নজিরবিহীন ও লজ্জাজনক হাতাহাতি। অপমানিত হারুন নিজের ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার করে সেই রাতেই শাহবাগ থানায় ডেকে এনে ওই ছাত্র নেতাদের উপর চালান পৈশাচিক শারীরিক নির্যাতন। কিন্তু ক্ষমতার অন্ধকারে অন্ধ হারুন বুঝতে পারেননি যে এই কেলেঙ্কারি জনসম্মুখে আসার পর পুরো দেশের মানুষ কতটা স্তম্ভিত হবেন। ঘটনার পর তৎকালীন সরকার লোক দেখানো শাস্তি স্বরূপ হারুনকে রংপুর রেঞ্জে বদলি এবং পরে সাময়িক বরখাস্ত করলেও জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় তাকে আবারও ঢাকায় ফিরে আনা হয়। অন্যদিকে সানজিদাকেও বদলির আদেশ দেওয়া হলেও তিনি চরম ধূর্ততার সাথে তদবির করে ঠিকই ডিএমপিতে নিজের জায়গা ধরে রাখেন। তবে 2024 সালের ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে তাদের ক্ষমতার সেই অহংকার। হারুন, সানজিদা এবং এপিএস মামুন এই তিনজনকেই বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করে পুরোপুরি ক্ষমতাহীন করে দেওয়া হয়। আজ 2026-এর এই জুলাই মাসে দাঁড়িয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র বলছে, ওএসডি হওয়ার পর থেকে এই তিনজনই বর্তমানে ঢাকায় এক প্রকার নজরদারিতে বা গৃহবন্দী অবস্থায় দিন পার করছেন। একসময় তদর্থ প্রতাপশালী হারুন ও সানজিদাকে এখন ক্ষমতার গদি ছেড়ে প্রতিদিন লোকচক্ষুর আড়ালে অনেকটা অপরাধীর মতো পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে গিয়ে হাজিরা খাতায় সই করে আসতে হয়। আর যে এপিএস মামুন ও সানজিদাকে নিয়ে এত তুলকালাম হয়েছিল, ক্ষমতার পালা বদলের পর তারা এখন সমস্ত লোকলজ্জা ভুলে আবারও একই সঙ্গে দিন কাটাচ্ছেন বলে জানা গেছে। পুলিশ সদর দপ্তরের শীর্ষ কর্মকর্তারাও নিশ্চিত করেছেন যে এই বিতর্কিত কর্মকর্তারা বর্তমানে কোনো দায়িত্বে নেই, কেবল ওএসডি হিসেবে নিয়ম রক্ষার হাজিরা দিচ্ছেন। কিন্তু হারুন সানজিদার এই করুণ পরিণতির মাঝেই গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা শাখা থেকে জারি করা হয়েছে এক যুগান্তকারী ও কঠোর প্রজ্ঞাপন, যা পুরো পুলিশ প্রশাসনে রীতিমতো কাঁপন ধরিয়ে দিয়েছে। এই প্রজ্ঞাপনের মাধ্যমে পুলিশের 4 জন শীর্ষ কর্মকর্তাকে চাকরি থেকে চিরতরে বরখাস্ত করা হয়েছে। সরকারি কর্মচারী শৃঙ্খলা এবং আপিল বিভাগ মালা 2018 লঙ্ঘনের দায়ে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং মারাত্মক অসদাচরণের অভিযোগ বিভাগীয় তদন্তে অকাট্যভাবে প্রমাণিত হয় এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বরখাস্ত হওয়া এই তালিকায় রয়েছেন জামালপুর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মিশু বিশ্বাস, যিনি বিগত স্বৈরাচারী সরকারের অত্যন্ত বিশ্বস্ত সহযোগী ছিলেন। এছাড়া রয়েছেন এএসপি মাহমুদুল হাসান, যিনি ওমরাহ পালনের কথা বলে 2024 সালের আগস্ট মাসে দেশ ছেড়ে পালানোর পর আর কখনোই কর্মস্থলে ফেরেননি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় অত্যন্ত কঠোর ভাষায় জানিয়েছে, বিগত 5ই আগস্টের পর থেকে পুলিশের অন্তত 82 জন ক্যাডার কর্মকর্তা এখনো পলাতক রয়েছেন এবং তাদের সবার ক্যারিয়ার চিরতরে ধ্বংস করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার আইনি প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আর এই শাস্তির আওতায় থাকা কর্মকর্তাদের যে তালিকা তৈরি হয়েছে তা মূলত বাংলাদেশের বিগত 15 বছরের ইতিহাসের সবচেয়ে অন্ধকার এবং রক্তমাখা এক কালো তালিকা। এই 57 জন পলাতক এবং সাময়িক বরখাস্ত থাকা হাই প্রোফাইল পুলিশ কর্মকর্তাকে কঠিন শাস্তির মুখোমুখি করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই তালিকায় থাকা প্রত্যেকটির নাম বিগত 1.5 দশকে বিরোধী দল ও সাধারণ শিক্ষার্থীদের উপর চালানো ভয়ঙ্কর নির্যাতনের নীরব সাক্ষী। এদের অনেকের বিরুদ্ধেই সরাসরি গুম, ঠান্ডা মাথায় গুলি করে হত্যা এবং আয়নাঘরের মতো গোপন বন্দিশালা পরিচালনার নিখুঁত ও অকাট্য প্রমাণ মিলেছে। এই ভয়ঙ্কর তালিকার একেবারে শীর্ষে রয়েছে এডিসি হারুনের নাম। আরও রয়েছে সাবেক এএসপি গোলাম রুহানি, যার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময় সাধারণ শিক্ষার্থীদের উপর সরাসরি দূরপাল্লার মরণাস্ত্র দিয়ে গুলি চালানোর চাক্ষুষ অভিযোগ রয়েছে। তালিকায় আরও আছেন সাবেক উপ পুলিশ কমিশনার কাজী আশরাফুল আজিম, মানস কুমার পোদ্দার, সাবেক ATU কর্মকর্তা মোহাম্মদ সানোয়ার হোসেন সহ প্রায় ডজন খানেক শীর্ষ কর্মকর্তা। এরা প্রত্যেকেই ছিলেন বিগত ফ্যাসিবাদী ব্যবস্থার এক একটি দানবীয় স্তম্ভ, যারা রাষ্ট্রীয় পোশাকের আড়ালে দলীয় ক্যাডারের চেয়েও ভয়ঙ্কর ভূমিকা পালন করেছেন। এই পলাতক ও বরখাস্ত কর্মকর্তাদের ফাইল যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টেবিল থেকে বিচারিক ট্রাইব্যুনালের দিকে এগোচ্ছে, ঠিক তখনই দেশের বর্তমান রাজনৈতিক শীর্ষ নেতৃত্ব থেকে এসেছে এক অভূতপূর্ব ও ইস্পাত কঠিন ঘোষণা। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান দুজনেই এই খুনি ও মানবাধিকার লঙ্ঘনকারী পুলিশ কর্মকর্তাদের ব্যাপারে শূন্য সহনশীলতা বা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে এই বার্তা স্পষ্ট করে দেওয়া হয়েছে যে যারা এদেশের সাধারণ মানুষের করের টাকায় কেনা বুলেট দিয়ে জুলাই রাজপথে আবু সাইদ আর মুগ্ধদের বুক ঝাঁঝরা করে দিয়েছেন, তাদের কোনো ধরনের রাষ্ট্রীয় বা আইনি ছাড় দেওয়া হবে না। জামায়াত আমির ইতিমধ্যেই দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছেন, যারা বিগত বছরগুলোতে হাজার হাজার নেতাকর্মীকে বিনা বিচারে গুম করেছে, পঙ্গু করেছে এবং অসংখ্য মায়ের কোল খালি করেছে, তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে। ওএসডি হয়ে কিংবা তৃতীয় কোনো দেশে পালিয়ে গিয়েও এই দানবরা এবার পার পাবে না। ইতিমধ্যে তাদের ব্যাংক হিসাব জব্দ ও সমস্ত অবৈধ সম্পত্তি বয়জব্দ করার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। রাত যখন বাড়ে, ঢাকার নিয়ন্ত্রণ কক্ষের সামনে দিয়ে এডিসি হারুন আর সানজিদারা যখন মুখ লুকিয়ে হাজিরা খাতায় সই করে বেরিয়ে যান, তখন হয়তো তাদের চোখের সামনে ভেসে ওঠে নিজেদের সেই ফেলে আসা দম্ভের দিনগুলো। একসময় যাদের একটা হুঙ্কারে রাজপথ কেঁপে উঠত, আজ তারা নিজেরাই নিজেদের অস্তিত্ব নিয়ে ভীত। ক্ষমতার মোহে অন্ধ হয়ে যারা নিজেদের আইনের ঊর্ধ্বে মনে করতেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই কালো তালিকা আর বরখাস্তের প্রজ্ঞাপন আজ তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, রাষ্ট্রের পোশাক গায়ে জড়িয়ে জনগণের বুকে গুলি চালালে শেষ পর্যন্ত নিয়তির চাবুক কতটা নির্মমভাবে পিঠে এসে পড়ে। বাংলাদেশ আজ এক নতুন ভোরের মুখোমুখি দাঁড়িয়ে আছে। বিগত ফ্যাসিবাদের এই দোসরদের দৃষ্টান্তমূলক আইনি সাজা এবং জেলের অন্ধকার প্রকোষ্ঠ নিশ্চিত করাই হবে নতুন স্বাধীন বাংলাদেশের প্রকৃত আইনের শাসন কায়েমের মূল ভিত্তি। খেলা মাত্র শুরু হলো। এই মানবাধিকার লঙ্ঘনকারীদের শেষ পরিণতি কোথায় গিয়ে থামে তা দেখার জন্য আজ পুরো দেশ উন্মুখ হয়ে আছে। প্রিয় দর্শক, ক্ষমতার এই পালা বদল এবং বিতর্কিত পুলিশ কর্মকর্তাদের এই পরিণতিকে আপনি কিভাবে দেখছেন? দেশের আইনের শাসন প্রতিষ্ঠায় এই পদক্ষেপগুলো কতটা জরুরি বলে আপনি মনে করেন? আপনার অত্যন্ত মূল্যবান ও সুচিন্তিত মতামত অবশ্যই আমাদের মন্তব্যের ঘরে লিখে জানান। দেশের রাজনীতি, ভূ রাজনীতি এবং ক্ষমতার অন্দরমহলের এমন সব এক্সক্লুসিভ খবরের ও সত্য বস্তুনিষ্ঠ বিশ্লেষণ সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অন্যদের সচেতন করতে শেয়ার করুন। সত্য ও ন্যায়ের পক্ষে থাকুন, আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।